আচ্ছা, তো দেখ, বৃত্তের উপপাদ্য 17, ঠিক আছে? 17 থেকে শুরু হয়েছে বৃত্তের উপপাদ্যগুলো। তো এখানে কি বলছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবর্তী সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তো প্রথম হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। ওকে, একটা বৃত্ত, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, আর ব্যাস ভিন্ন একটা জ্যা আছে। ব্যাস ভিন্ন জ্যা মানে কি? মানে ব্যাস, ঠিক আছে? ব্যাস ভিন্ন কোন একটা জ্যা। এই যে ব্যাস ভিন্ন যে জ্যাটা আছে, সেই জ্যাটার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তার মানে এই জ্যায়ের হচ্ছে যে মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুর সাথে এটার সংযোগ রেখাংশ কি? লম্ব। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এটা কেমনে করবো? তো প্রথমে হচ্ছে তোর এই জ্যায়ের সংযোজক রেখাংশের সাথে একটা আঁকামু, রেখা আঁকামু। দেন হচ্ছে এই দুইটা বিন্দু যোগ করি, অর্থাৎ ও এ আর ও বি যোগ করি। এই বিন্দুটারে এম ধরলাম। এখন যদি দেখ আমরা এই দুইটা ত্রিভুজ সমান দেখাইতে পারি, এই দুইটা ত্রিভুজ সমান দেখাইতে পারলে এই কোণ আর এই কোণ সমান হবে। আর এই দুই কোণ যদি সমান হয় এবং হচ্ছে যেহেতু তোর একটা রেখার উপরই এই দুইটা কোণ অবস্থিত, তার মানে নিশ্চয়ই একটা রেখা মানে কি 180 ডিগ্রি। আর যেহেতু এই দুইটা কোণই সমান, তার মানে হচ্ছে তোর আহ এই দুইটা কোণের যোগফলই হচ্ছে তোর 180 ডিগ্রি হইব। সুতরাং টু কোণ ও এম বি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। সুতরাং কোণ ও এম বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? তো তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজ সমান দেখানো এখন। তো আয় দেখাই কি বলছে প্রথমে দেখো। ত্রিভুজ ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ এম ইকুয়াল টু বি এম। কেন? কারণ হচ্ছে এম এ বি এর মধ্যবিন্দু। এটা আমরা অলরেডি এস্টাবলিশ করছি। তারপর আবার ও এ ইকুয়াল টু হচ্ছে তোর ও বি। কিসের জন্য? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর হচ্ছে ও এম ইকুয়াল টু ও এম, সাধারণ বাহু। সাধারণ বাহু, তো তিনটা বাহুই যেহেতু সমান পাইছি, তার মানে নিশ্চয়ই হচ্ছে এরা হচ্ছে তোর সমান, সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম কি? ত্রিভুজ ও ডি এম। এটা কোন উপপাদ্য? তিনটা বাহু যেহেতু পাইছি, তার মানে বাহু 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 উপপাদ্য। ঠিক আছে, আমার লেখা না বুঝলে এই যে পাশেই দেখি যে লেখা আছে, আমি এই লেখাগুলোই ফলো করছি। তো যেহেতু দুইটা সমান ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ, সুতরাং কোণ ও এম এ ইকুয়াল টু হচ্ছে কোণ ও এম বি। ঠিক আছে, এখন হচ্ছে দেখ, যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান। রৈখিক যুগল মানে বুঝছো? মানে হচ্ছে তোর একই রেখার, মানে একই রেখার উপর অবস্থিত, এটাই বলতেছে রৈখিক যুগল কোণ। এবং এদের পরিমাপ যেহেতু সমান, তার মানে নিশ্চয় হচ্ছে এরা কি ইকুয়াল টু হচ্ছে এক সমকোণ। সুতরাং ও এম লম্ব, ও এম লম্ব এর এটা ফলো, ঠিক আছে।
উপপাদ্য 18 দেখ ওয়ে কি বলছে, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সকল সমান জ্যা বলতে কি বুঝাইতেছে, ধর এই যে বৃত্তটা, এই বৃত্তের একটা জ্যা হচ্ছে তো এবি, আরেকটা জ্যা হচ্ছে তো সিবি। এই দুইটা জ্যা আমরা কি হচ্ছে সমান ধরছি। যদি এই দুইটা জ্যা সমান হয় তাহলে প্রমাণ করতে হবে কি, ও থিটা মানে মধ্যবিন্দু থেকে এই দুইটা জ্যার দূরত্ব সমান। তো ধর আমাদের কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের কি আছে, দুইটা সমান জ্যা আছে। একটা জ্যারে আমরা ধরলাম হচ্ছে এবি, আরেকটা জ্যা হচ্ছে সি। তো এইটা কি হচ্ছে, এই যে ও থিটা সমান দূরবর্তী, অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা ও এফ, আর এই যে এই ডিস্টেন্সটা ও পি, এই দুইটা হচ্ছে তো সমান। ঠিক আছে, তো একজন অঙ্কন কি, অঙ্কন হচ্ছে তোর এই যে ও থিটা এ বি এর উপর একটা লম্ব সমদ্বিখণ্ড আঁকছি, মানে লম্ব রেখাংশ আঁকছি। এই যে লম্ব আঁকলাম, তারপর আবার ও থিটা সি বি এর উপর একটা লম্ব আঁকছি। তারপরে কি করছি, ও সি আর হচ্ছে ও এ মিলাই দিচ্ছি। তো দেখ এখন এই দুইটা ত্রিভুজ যদি আমরা সমান দেখাইতে পারি, তাহলেই হচ্ছে তোর ও এফ ইকুয়াল টু ও এ লেখা যেতে পারে, তাই না? তো তাহলে প্রথম স্টেপে কি করতে হতেছে দেখো, মানে এই দুইটা ত্রিভুজ সমান দেখানোর জন্য দেখো ও ই কিসের উপর লম্ব, দেখো এ বি এর উপর লম্ব, এবং ও এফ হচ্ছে তো সি ডি এর উপর লম্ব। এই যে বইয়ে দেখিস লেখা আছে। সুতরাং দেখো লিখতে পারি না আমরা এ ই ইকুয়াল টু হচ্ছে তোর ই বি, এই যে এ ইকুয়াল টু ইবি। কিসের জন্য, কারণ ওই যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব হচ্ছে জ্যাটার সমদ্বিখণ্ডিত করে। এই যে সাইড হতে দিয়ে দিবে, যেহেতু কেন্দ্র থেকে, এই যে এখানে লেখা আছে দেখ, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বুঝছিস তো? তো এই যে মানে এইখান থেকে যে লম্ব আঁকো, তাহলে হচ্ছে তো এ ধীরে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। আহ এবং তাহলে সাইডে কি লেখা যাইতে পারে, সিএফ ইকুয়াল টু ডিএফ, তাই না? তারপর আবার এই ইকুয়াল টু যদি ইবি হয়, সুতরাং আমরা লিখতে পারি না এ ই ইকুয়াল টু হাফ এবি, তারপরে হচ্ছে এবং ওই পাশে লিখতে পারি হচ্ছে সিএফ ইকুয়াল টু হচ্ছে হাফ সিডি। ঠিক আছে, তো তারপরে দেখ, এখন ত্রিভুজ ও এ ই এ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, এই দুইটা সমকোণী ত্রিভুজ না? যেহেতু যেহেতু তোর এই যে আমরা এটারে লম্ব ধরছি আর এটারে লম্ব ধরছি, তো সমকোণী এই যে এই দুইটা সমকোণী ত্রিভুজের কি হচ্ছে দেখো, অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি না? কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ। অতিভুজ ও এ ইকুয়াল টু হচ্ছে তো অতিভুজ ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে লিখবি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে দেখ এখানে লেখাই আছে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বই ফলো করিস। দেন হচ্ছে কি, আহ তারপরে হচ্ছে তোর এই যে একটু আগে দেখলাম আমরা কি, এই আহ, দেখ আমরা বুঝছিলাম কি এ বি ইকুয়াল টু হচ্ছে তোর সিডি না? এ বি ইকুয়াল টু সিডি, সুতরাং হাফ এ বি ইকুয়াল টু হাফ সিডি। আর হাফ এ বি মানে কি, হাফ এ বি মানে হচ্ছে তোর এ, আর হাফ সিডি মানে কি, হাফ সিডি মানে হচ্ছে তোর সি এফ। তো তাহলে কি পাইলাম দেখো, এই যে এ ইকুয়াল টু সি এফ পাইলাম। তারপরে কি,
দেখতো একটা সমকোণী ত্রিভুজের যখন হচ্ছে অতিভুজ সমান হয়, আর যে কোনো একটা বাহু সমান হয়, তখন হচ্ছে ওই সমকোণী ত্রিভুজটা কি হয়ে যায়? তো সর্বসম হয়ে যায়। কারণ এই যে একটা কোণ সমান, তুই চাইলে অতিভুজ যদি না উল্লেখ করো, তাহলে পরে হচ্ছে তো আরেকটা লিখতে পারো যে কোণ এ ই ও ইকুয়াল টু হচ্ছে কোণ, এই যে এ ই ও ইকুয়াল টু হচ্ছে তোর কোণ সি এফ ও, কোণ সি এফ ও। ব্র্যাকেটে লিখতে পারো লম্ব রেখা, লম্ব সম। ঠিক আছে, তো যাই হোক, দরকার নাই, যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ আর হচ্ছে অতিভুজ আর একটা বাহু সমান, সুতরাং ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম। এই যে ত্রিভুজ দুইটা সর্বসম, কারণ কি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসম হওয়া উপাদান। সুতরাং ও ইকুয়াল টু এক্স, তার মানে হচ্ছে তোর ও ইকুয়াল টু ও, আর ও ইকুয়াল টু ও এক্স যেহেতু হচ্ছে তো এ বি জ্যা এবং সিডি জ্যার দূরত্ব, সুতরাং হচ্ছে এ বি এবং সিডি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। তারপর হচ্ছে উপপাদ্য পরেরটায় যাই। উপপাদ্য অনুসারে কি করছে, মানে এইটারে উল্টা প্রমাণটা, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা পরস্পর সমান। সেম জিনিস, এই যে বৃত্ত আছে, তাহলে এখন কি হবে? এখন হচ্ছে তো সমদূরবর্তী দুইটা জ্যা আছে, অর্থাৎ এই যে ও থিটা এই দূরত্বে, আর সেম আরেকটা দূরত্বে কি আছে, দুইটা জ্যা আছে, আমাদের দেখাইতে হইব এ বি ইকুয়াল টু সিডি। ঠিক আছে, সেম জিনিস আমরা ওসি লাগাই দিব, ও এ লাগাই দিব। এই দুইটা ত্রিভুজ যদি আমরা সমান দেখাইতে পারি, তাহলে হচ্ছে এই যে সিএফ ইকুয়াল টু হচ্ছে তো এই দেখাইতে পারি আমরা, সিএফ ইকুয়াল টু এই দেখাইতে পারি। আর যেহেতু হচ্ছে তোর সিএফ যেহেতু হচ্ছে তোর সিডির অর্ধেক, সুতরাং লিখতে পারি হচ্ছে হাফ সিডি ইকুয়াল টু হচ্ছে তোর হাফ এবি, সুতরাং হচ্ছে তোর সিডি ইকুয়াল টু এ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো দেখ কি করছি, তো যেহেতু এই যে ওই এ বি এর উপর লম্ব, তারপর আবার ও এফ সিডি এর উপর লম্ব, তার মানে এই যে এই কোণ দুইটা কি এক সমকোণ। আর যেহেতু সমকোণ, তার মানে এই দুইটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজ ও এ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ও সি, মানে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে কি বলছে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তারপর আবার ওই ইকুয়াল টু ও এফ, এই যে ওই ইকুয়াল টু ও এফ, কারণ প্রশ্নে দেওয়াই আছে সমদূরবর্তীতে। ঠিক আছে, মানে ওই ইকুয়াল টু ও এফ। তো দুইটা কোণ সমান, দুইটা বাহু সমান পাইছি, একটা অতিভুজ একটা নর্মাল বাহু। আর হচ্ছে তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, তার মানে এই যে সিই, সরি, এ ই ইকুয়াল টু হচ্ছে সি এফ, এই যে এ ইকুয়াল টু সি এফ। তারপর হচ্ছে তো এই যে যেহেতু হচ্ছে তোর আহ সি এফ হচ্ছে তোর সিডি এর অর্ধেক, এই যে তার মানে এটা লিখলাম হাফ সিডি, তারপর ইকুয়াল টু হচ্ছে তোর হাফ এবি, সুতরাং হচ্ছে সিডি ইকুয়াল টু এবি। ঠিক আছে, তারপর হচ্ছে তো ব্র্যাকেটে এটা লিখিস যে যেহেতু কেন্দ্র থেকে, এই যে এটা, যেহেতু কেন্দ্র থেকে ব্যাসবিন্দু যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যেটাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে উপপাদ্য 20। 20 কি বলছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিকে। ঠিক আছে, ধর তাহলে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তে একই চাপ, একই চাপ হলো আমরা 20 চাপ।
এই ডিসি চাপের উপর বঙ্কিত বৃত্তস্থ কোণ, এটা যদি কেন্দ্র হয় তাহলে এই যে এই বৃত্তস্থ কোণটি বি ও সি, এটা কিছু সমান হইব কেন্দ্রস্থ কোণ বি ও সি, এটা কিছু সমান হইব বৃত্তস্থ কোণ বি এ সি এর সমান। ঠিক আছে, বি এ সি, এ সি এর দ্বিগুণের সমান হবে বি এ সি। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো আমরা কি করব, এই যে এ থেকে ও এর দিকে একটা এরকম রশ্মি আঁকো। ওকে, এখন দেখ দুইটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ত্রিভুজ এ ও বি। ঠিক আছে, এই ত্রিভুজ এ ও বি এ লক্ষ্য করতো এ ও ইকুয়াল টু হচ্ছে বি ও, তার মানে এই দুইটা কি, এই দুই এই দুইটা সমান কেন, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো যদি এই দুইটা সমান হয় তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ আর এই কোণ হচ্ছে তো সমান। সুতরাং কি লেখা যায়, কোণ এ বি ও ইকুয়াল টু হচ্ছে কোণ বি এ। ঠিক আছে, লিখবি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, ভূমি সংলগ্ন দুটি কোণ। ঠিক আছে, এই যে এখানে দেখবি লেখা আছে বইয়ের মধ্যে। তো তাহলে ভূমি সংলগ্ন দুইটা কোণ পাইলাম সমান। আবার একটা জিনিস লক্ষ্য কর, এই যে এই ত্রিভুজের এ ও বি এর, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, বহিস্থ বহিস্থ কোণ বি ও বি না, এই যে বি ও ডি, এই কোণ ইকুয়াল টু কি লেখা যায় দেখো, এই দুই কোণের সমষ্টি না, এই কোণ আর এই কোণের সমষ্টি না, কারণ ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে দেখ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। ঠিক আছে, তো তার মানে কি, কোণ এ বি ও প্লাস কোণ বি এ ও, কিন্তু দেখো এই দুইটা কোণ সমান না, তাহলে আমরা বিওডি ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, বিওডি ইকুয়াল টু টু বি এ ও লিখতে পারি না, বি এ ও। তো আবার সেম ভাবে এই যে এ ও বি ত্রিভুজ থেকে যেটা পাইছি, সেম ভাবে হচ্ছে তোর আমরা কোন ত্রিভুজ থেকে পাই, এ ও সি ত্রিভুজ থেকে পাই, যে এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ সিওবি ইকুয়াল টু হচ্ছে তোর টু কোণ সি এ ডি, এই যে তোর সি এ ডি বা সি এ ও। ঠিক আছে, কোণ সি এ। তো তাহলে দেখ, এখন জাস্ট হচ্ছে এখানে এক ধরলাম, এখানে দুই ধরলাম, এক আর দুই যদি আমি যোগ করি, এক যোগ দুই, তাহলে কি পাইতেছি দেখো, বিওডি যোগ সিওডি, বিওডি যোগ সিওডি, এটা ইকুয়াল টু হচ্ছে বিওসি না, তার মানে বিওসি ইকুয়াল টু হচ্ছে, এই যে দেখ যোগ করতেছি টু বিএও, এই যে দেখ বিএও যোগ, যোগ যেহেতু তাহলে দেখো টু কমন নিলে থাকতেছে হচ্ছে তো বিএও
যোগ CAO, দেখো BAO আর হচ্ছে CAO, এই দুইটা কোণ মিলে হচ্ছে তো এই বর্গকোণ তৈরি হয়েছিল। তো তার মানে এই যে পাওয়া গেছি আমরা যে সুতরাং BOC ইকুয়াল টু হচ্ছে তো 2 কোণ BAC, ঠিক আছে, প্রমাণিত। এই যে, ঠিক আছে। তো হচ্ছে এরপরের উপপাদ্যে যাই আমরা। পরের উপপাদ্য কি বলছে? একই বৃত্তের চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর অর্থাৎ হচ্ছে এই যে ধর একই বৃত্ত, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ কি বললাম, দুইটি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর। তার মানে এইখানে যদি একটা বৃত্তস্থ কোণ থাকে আর এইখানে যদি আরেকটা বৃত্তস্থ কোণ থাকে, তাহলে এই দুইটা কোণ কি হবে? সমান। এটারে এ দেই, এটারে ই দেই, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোর ও সবসময় আছে, ঠিক আছে। তো এটাকে আমরা প্রমাণ করুন। দেখ, আগেই আমরা প্রমাণ করছি আগের উপপাদ্যে, যেটি আহ, এই যে কোণ BOD ইকুয়াল টু হচ্ছে এই যে যেহেতু বৃত্তস্থ কোণ এটা, তার মানে 2 কোণ BAD, আবার সেম ভাবে কোণ BOD ইকুয়াল টু কি লেখা যায়? 2 কোণ BED। সুতরাং আমরা লিখতে পারি না 2 BAD ইকুয়াল টু হচ্ছে 2 BED। সুতরাং BAD ইকুয়াল টু হচ্ছে কোণ BED। তো এই দুইটাই হচ্ছে তো বৃত্তস্থ কোণ না? তার মানে দুইটা বৃত্তস্থ কোণ সমান হচ্ছে, প্রমাণিত। ঠিক আছে, এটা ইজি আছে। এখানে দেখি, এই যে যখন এটা লিখবি, তখন এই যে ব্র্যাকেটে কি লিখবি, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে তোর আমরা আগের উপপাদ্যে প্রমাণ করে আসছি। আচ্ছা, এর পরেরটাই যাই, 22। 22-এ কি বলছে? অর্ধবৃত্তস্থ কোণ এক সমতল। তার মানে হচ্ছে আমাদের কাছে যদি একটা বৃত্ত থাকে, সেই বৃত্তের যদি একটা অর্ধবৃত্তস্থ কোণ থাকে, অর্ধবৃত্তস্থ কোণ মানে তার মানে এই যে এ বি জায়ের উপর, যেই যেটা ব্যাসের উপর যে যেটা এ বি জায়ের উপর অঙ্কিত কোণ, অঙ্কিত কোণটি এই যে এ সি বি, দেখাইতে হবে যে এটা এক সমতল, এটা একটা বৃত্তস্থ কোণ না, ঠিক আছে। তো দেখ এটাও ইজি অনেক। তো প্রথমে আমরা জানি, দেখ এইখানে ও আছে, দেখো এ ও বি, এ ও বি এটা একটা কেন্দ্রস্থ কোণ না? তাহলে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে কোণ এ সি বি। আর দেখো ও এ বি কি এক, দুই সমকোণ, কারণ এটা একটা সরল রেখা, তার মানে 2 ইন্টু এক সমকোণ, 2 ইন্টু এক সমকোণ ইন্টু ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কোণ এসিবি। সুতরাং কি পাইলাম? উভয় পক্ষ থেকে 2 চলে যায়, সুতরাং হচ্ছে কোণ এ সি বি ইকুয়াল টু এক। ঠিক আছে, যখন এটা লিখবি ব্র্যাকেটে লিখবি কি, যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মধ্যে, বা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিকে, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ
কোণের দ্বিগুণ। ওকে, দেখ উপপাদ্য উপপাদ্য 23। উপপাদ্য 23 কি বলছে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি বিষম। এই যে বৃত্ত, উপপাদ্য 23 উপপাদ্য 23 কি বলছে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি, এই চতুর্ভুজের এই যে চতুর্ভুজটার বিপরীত দুই কোণ, অর্থাৎ চতুর্ভুজের নাম যদি আমরা এ বি সি ডি দেই, বিপরীত দুই কোণ কি কি বললাম? এই যে এ বি সি, কোণ এ বি সি আর হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু কি? দুই সমকোণ। দুই সমকোণ, দুই সমকোণ মানে কি? 180 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখ এই ত্রিভুজের একটা কেন্দ্র আছে ও। তো দেখ এই যে আমরা, ঠিক আছে, এখন দেখো এই যে এ ও সি, এই কোণের দুটো অংশ না? একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে পিছের অংশ। ঠিক আছে, তো এই যে তোর কোণ এ ও সি, এই পাশের অংশটা হচ্ছে শুধু কোণ এ ও সি, আর এই পাশে পিছন সাইডের অংশটি, পিছন সাইডের অংশ হচ্ছে তোর প্রবৃদ্ধ। মনে আছে? প্রবৃদ্ধ কোণ এ ও সি, দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে তোর কোণ এ ও সি এই পাশেরটা, আর ওই পাশে। এই দুইটার যোগফল কি? এই দুইটার যোগফল দেখতে 360 ডিগ্রি না? এটা এমনি মাথায় রাখ যে এই দুইটা যোগফল হচ্ছে মানে কাঠ সমকোণ 360 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমরা তাহলে দেখি আগানো শুরু করি। এখন দেখ এই যে এই চাপটার কথা কি? বৃত্তচাপ এ বিসির কথা কি? দেখো এ বিসি একটা বৃত্তচাপ না? এই যে এ বিসি বৃত্তচাপে দুইটা কোণ আছে না? একটা কোণ হচ্ছে তো বৃত্তচাপে, ঠিক আছে, এ বিসি বৃত্তচাপের উপর অবস্থিত এ ও সি, মানে প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল টু হচ্ছে তো এ বিসি না? মনে আছে আমরা যখন ত্রিভুজ করছিলাম, মানে বৃত্তের করছিলাম তো, এই যে তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের অর্ধেক, মানে দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো দেখ এই যে এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ। এই যে এই কোণটা কি ছিল? এই কোণের দ্বিগুণ ছিল। তাহলে এখন এই যে, তাহলে দেখ এই জিনিসের উপর অবস্থিত, এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই যে এইটা, এইটার উপর অবস্থিত, তাহলে এই কোণটা এই কোণের সমান হবে। বুঝতে পারছো? দিকের দিকের জিনিস দেখ, এই যে এই দিক, এই দিকের কোণের সাথে এই দিকের কোণ সমান মানে দ্বিগুণ হয়। তাহলে এই যে এই দিকের কোণের সাথে এই দিকের কোণটা দ্বিগুণ হবে। বুঝতে পারছো? কিন্তু এটা কি একটা প্রবৃদ্ধ কোণ না? তাহলে এডিসি, এই যে এই বৃত্তচাপে, এই বৃত্তচাপের উপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ, আচ্ছা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ না লেখা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ থেকে, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি
ইকুয়াল টু হচ্ছে তো টু কোণ এ বি, ঠিক আছে? তো তার মানে কি লিখতে পারি আমরা? সুতরাং প্রবিদ্ধ কোণ এ ও সি ইকুয়াল টু হচ্ছে টু এ বি সি, এটা হচ্ছে বৃত্তস্থ, ঠিক আছে? ব্র্যাকেটে লেখা দিবি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? মানে এতদিন আমরা যা যা লিখছি, যা লিখলাম এতক্ষণ। তো এইটা হচ্ছে তোর ইয়ার জন্য গেল, প্রবিদ্ধ কোণের জন্য গেল। আবার হচ্ছে তোর এই যে এ, ঠিক আছে? হ্যাঁ। আবার হচ্ছে তোর এই যে এ বিসি বৃত্তচাপে দেয়, এ বিসি বৃত্তচাপে, মানে এখন আমরা এই যে এই বৃত্ত অংশগ্রহণ করতেছি, এই বৃত্তচাপের উপর অবস্থিত হচ্ছে তো এই যে এ ও সি, এই যে এইটা, আর হচ্ছে তো আমি কালি চেঞ্জ করি, এই যে এইটা হচ্ছে তো এইটা কিসের দ্বিগুণ, এইটার দ্বিগুণ, ঠিক আছে? তাহলে এখানে লেখা যায় হচ্ছে তো আহ এটা নর্মাল কোণ, তার মানে জাস্ট কেন্দ্রস্থ কোণ এ ও সি ইকুয়াল টু হচ্ছে তো বৃত্তস্থ কোণ এ বি সি, ঠিক আছে? সুতরাং কোণ এ ও সি ইকুয়াল টু হচ্ছে তো কোণ এ বি সি, দুই গুণ, ঠিক আছে? বৃত্তস্থ। তো এখন দেখ, এই যে এক আর এই যে দুই, এই দুইটা যদি এখন আমরা যোগ করি কি পাই? একটু পাইতেছি হচ্ছে প্রবিদ্ধ কোণ এ ও সি যোগ ফোর এ ও সি ইকুয়াল টু হচ্ছে তো টু এ বি সি প্লাস টু এ বি সি। তো প্রবিদ্ধ কোণ এওসি আর এওসি, এই দুইটা যোগ করলে কি পাই আমরা? ষাট সমকোণ, তার সমকোণ, এই যে তো এইটা, আর হচ্ছে তো এইটা যোগ করলে আমরা 360 ডিগ্রি পাই, আর 360 ডিগ্রি মানে হচ্ছে তো এক সমকোণ। আর এই পাশে হচ্ছে তোর টু কমন নিলে থাকে কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি। সুতরাং দেখতো কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু হচ্ছে দুই সমকোণ। এটাই হচ্ছে তোর প্রমাণ করা। এই যে আমাদের চতুর্ভুজটা কি ছিল, এই যে দেখ চতুর্ভুজ হচ্ছে ওই যে বিপরীত দুই কোণগুলা এডিসি যোগ হচ্ছে তোর এবিসি ইকুয়াল টু দুই সমকোণ, ঠিক আছে? হয়েছে না দুই সমকোণ আমাদের? উপপাদ্য 24 হচ্ছে উপপাদ্য 23-এরই বিপরীত পরীক্ষাটা, মানে বিপরীত উপপাদ্য। কি বলছে? হ্যাঁ, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তাদের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। মানে একটা চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা যদি সম্পূরক হয়, সম্পূরক কোণ মানে কি? মানে হচ্ছে দুইটা কোণের যোগফল হইব দুই সমকোণ। আর এই যে এই কোণ আর এই কোণ, ধর এই এ বি সি ডি, ওকে? এখন এই যে দেখার লাগবে কি কোণ এবিসি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু হচ্ছে দুই সমকোণ, সম্পূরক কোণ। কি বলছে? যদি সম্পূরক কোণ হয় তবে
তার শীর্ষবিন্দু চারটে সমবৃত্ত হয়, মানে এই চারটা বিন্দু সেম বৃত্ত দেওয়া যাইবে এমনটা প্রমাণ হয়েছে। তো এখন দেখ অঙ্কনে কি করবো, যেহেতু এ বি আর সি, এটা এ বি আর সি কি সমরেখা, সরল রেখা, যেহেতু সরল রেখা না, তার মানে এই তিনটা বিন্দুর উপর দিয়া শুধুমাত্র একটা ত্রিভুজ, একটা বৃত্তই যাইতেছে, ঠিক আছে? এই তিনটা বৃত্তের উপর দিয়া শুধুমাত্র একটা বৃত্তই যাইতেছে। বা এখানে কি হচ্ছে, এই যে এ বি সি ডি, এখানে দেখ এ বি সি এর উপর দিয়া একটা বৃত্তই গেছে না? একটা বৃত্ত যে গেছে, এই যে এই বৃত্তটা, তার মানে এই যে এই জায়গাটায় ছেদ করছে, মানে অনেকটা এরকম হয়েছে, আমাদের বৃত্তটা দেখতে এইরকম হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গায় ছেদ করছে না বৃত্তটারে, এটার নাম দিচ্ছি আমি ই, ঠিক আছে? এই যে ই নাম। আর আমরা দেখছি কি, এই যে কোণ এডিসি আর কোণ এডিসি এই দুইটা যোগ করে কি হয়, দুই সমকোণ আমরা ধরে রাখছি, ঠিক আছে? কিন্তু প্রবলেম হয়েছে, যদি এই দুইটার যোগফল দুই সমকোণ না হয়, তাহলে এরা বিপর্য কোণ, মানে এরা হচ্ছে তোর, মানে এই যে উপরের উপপাদ্য আমরা দেখছি, যে দুই সমকোণ হইলে এই যে দেখ বৃত্তের মধ্যেই থাকা লাগে। তো যেহেতু হচ্ছে তোর আহ বৃত্তের মধ্যে নাই, এই যে তোর এই কোণ দুইটা, তার মানে এই দুইটা এক সমকোণ মানে দুই সমকোণ হবে না এই দুইটা যোগফল। তার মানে দুই সমকোণ হওয়ার জন্য অবশ্যই কি হইতে হবে, বৃত্তের মধ্যেই থাকা লাগবে। আর বৃত্তের মধ্যে থাকলেই তো হচ্ছে তোর চারটা বিন্দু, চারটা সূক্ষ্ম বিন্দু হচ্ছে তোর, মানে একই বৃত্তের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এটাই, যে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে, এই যে যদি সম্পূরক হয়, অর্থাৎ দুইটা যদি যোগফল দুই সমকোণ হয়, তাহলে এটার শীর্ষবিন্দু কি হবে, একই বৃত্তের উপর অবস্থিত হবে, শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। এটা কেমনে প্রমাণ করবো আমরা? তো প্রমাণ করবো হচ্ছে ধইরা লমু, যে হচ্ছে আপাতত ইটের ছেদ প্রশ্ন মিলে নাই আমার। তো এখান থেকে আমরা তাহলে কি পাই, যে কোণ এ বি সি প্লাস কোণ এ ই সি ইকুয়াল টু দুই সমকোণ, তাই না? এটা হচ্ছে তোর এই যে উপপাদ্য 23 থেকে পাইছি। ব্র্যাকেটে লিখবি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 200। এই যে এটা এখানে, ঠিক আছে? 200। প্রবলেম হচ্ছে এটাও 200 কোণ, এটাও যদি 2 সমকোণ হয়, তাহলে নিশ্চয় হচ্ছে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ ই সি হওয়া লাগতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে দেখ এ বি সি, এ বি সি কোণটা দেখো, এ বি সি কোণটা এ ই সি, এই যে এইটা কোণ এ সি হচ্ছে তোর এই ত্রিভুজ ই বি সি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ এ ই সি, তাই না? এই কোণটা বিপরীতে, যে এইটার এই কোণ আর এই কোণের সমষ্টির সমান না, তার মানে নিশ্চয় হচ্ছে তোর এই কোণ এই কোণের থেকে ছোট, মানে বহিস্থ কোণ এ সি কিসের থেকে বড়, কোণ ই বি সি, বুঝছো? মানে এই দুটো যোগ করে আমি এটা পাই, তাহলে শুধু এইটা অবশ্যই এটার থেকে ছোট, তার মানে বহিস্থ কোণ এ সি কিসের থেকে বড়, ই বি সি থেকে বড়। আর এই যে ই বি সি তো হচ্ছে তো এ বি সি,
তার মানে হচ্ছে তোর এই যে এডিসি, এডিসি কিসের থেকে ছোট হইতেছে, কিন্তু তোর এডিসি ছোট হচ্ছে তোর এই যে বহিঃস্থকোণ এইসি, এ ইসি, ঠিক আছে, এটা কোণ না, এটা হচ্ছে তোর স্মল, ঠিক আছে। যেহেতু ছোট, সুতরাং এই দুইটা তো একই সাথে হওয়া সম্ভব না, সমান এবং ছোট। সুতরাং ই এবং বি বিন্দু ভিন্ন হওয়া যাবে, ভিন্ন হতে পারে। তার মানে সুতরাং ই ও বি একই বিন্দু। আর এই দুইটা কন্ডিশন যদি একই সাথে সঠিক হওয়া লাগে, তাহলে অবশ্যই হচ্ছে তো বি আর ই বিন্দু সেম জিনিস হওয়া লাগে। এই যেহেতু এখন সেম জিনিস দেখাইলাম যে এই দুইটা সেম জিনিস হয়েছে, সুতরাং হচ্ছে তো এ বি সি ডি আর বিন্দু চারটি সমবৃত্ত, মানে একই বৃত্তের উপর অবস্থিত সমবৃত্ত। ওকে, এটা বই থেকে একটু ভাগ করে লেখাগুলা দেখি। উপপাদ্য 25 কি বলছে, যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ঠিক আছে, একটা বৃত্ত, এই বৃত্তের কি যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ধর একটা বিন্দু এইটা, এটার নাম দিলাম পি, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শ, এই পি বিন্দুতে যে অঙ্কিত স্পর্শকটা আছে, এই স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি, এই যে পি, যেটা ও এর যে দূরত্ব, এটাই হচ্ছে এই যে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে কি, যে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা হচ্ছে এই যে এই স্পর্শকের উপর, বললাম এই স্পর্শকের নাম ধর এ টি দিলাম, ঠিক আছে। তো এই স্পর্শক আহ এই স্পর্শক বিন্দুগামী স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব আমাদের দেখা লাগবে যে এইটা লম্ব, ঠিক আছে। অঙ্কন কি, অঙ্কন হচ্ছে তো এই যে এই টি স্পর্শকটা আছে, যে এই স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু Q, এটা কিউ বিন্দু নিলাম, তারপরে কি করো, ও আর কিউ যোগ করে, ঠিক আছে। আর প্রমাণ কি, দেখ, বইয়ে দেখ, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শ, এই যে পি বিন্দুতে পিটি একটা কি স্পর্শ, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ সকল বিন্দু বৃত্তের বাইরে থাকে। কারণ একটা একটা বৃত্তের একটা স্পর্শ কি ঘটতে পারে, মানে একটা বৃত্তের যে স্পর্শকটা থাকে, সেই স্পর্শকের শুধু একটা বিন্দুই হচ্ছে তো ওই বৃত্তের সাথে কানেক্টেড থাকে, আর বাকি সবগুলো হচ্ছে বৃত্তের বাইরে থাকে, ঠিক আছে। সুতরাং অবশ্যই এই যে তোর ও কিউ কিসের থেকে বড় হবে, ও পি এর থেকে বড় হবে না সবসময়। এখন এইটা এই যে এটা যে শুধু কিউ এর ক্ষেত্রে সত্য তা না। দেখো এই স্পর্শকের উপর যে কোনো বিন্দুর জন্য এটা সত্য না, কিউ ব্যতীত অন্য যে কোনো বিন্দুর জন্য সত্য না। তো তাহলে এখানে কি লিখবি, যে আহ, অর্থাৎ ও কিউ বড় হচ্ছে তোর ও পি এর থেকে, তা স্পর্শ বিন্দু পি ব্যতীত পি কিউ এর উপর স্পর্শ কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য।
মানে এই স্পর্শকের উপর অন্য পি ব্যতীত যত বিন্দু আছে সব বিন্দুর জন্য হচ্ছে সব বিন্দু, যদি এটার নামও কিউ দিতাম, এটার নামও কিউ দিতাম, এই প্রত্যেকটা কিউ এর জন্যই হচ্ছে তো এই কন্ডিশনটা সত্য হবে। সুতরাং এই যে ও থিটা পিটি স্পর্শকের স্পর্শকের এই যে ও থিটা পিটি স্পর্শকের উপর বলে দেয় ওপি হচ্ছে তো সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, মানে ও পিটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। ওকে, কেন? আর যেহেতু ওপি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, সুতরাং হচ্ছে তো আহ এই যে পিটি এর উপর হচ্ছে তো ওপি একটা লম্ব। ঠিক আছে? কিসের জন্য? কারণ এই যে এটা ব্র্যাকেট বলেছে যে কোন সরলরেখার বহিস্থ কোন বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্ব রেখাংশ হচ্ছে ক্ষুদ্রতম। মানে এটা তো বুঝেছি যে একটা বিন্দু থেকে হচ্ছে তোর একটা রেখার সবচেয়ে কম দূরত্ব যেটা, সেটা হচ্ছে তোর লম্ব, তাই না? আর বাকি লম্ব থেকে বাকি সবগুলো হচ্ছে তোর বড়। আর যেহেতু হচ্ছে তোর আমরা দেখলাম যে ও থেকে মানে ও কিউ, যে কোনো ও কিউ হচ্ছে তোর ওপি এর থেকে বড়, সুতরাং হচ্ছে ওপি অবশ্যই লম্ব। বুঝছিস? এটা হচ্ছে একটু কথাগুলা পড়িস, নিজের মতো করে লিখলেই হবে, মানে হুবহু এটার মতো হইতে হবে। উপপাদ্য থাকবে। ঠিক আছে? কি বলছে? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব। প্রথমে একটা বৃত্ত নেই, এই বৃত্তের কি বহিস্থ একটা বিন্দু পি, এই পি থেকে এই বৃত্তের উপর কয়টা স্পর্শক টানা যায় দেখো? বাস দুইটা স্পর্শক টানা যায় না? এটা একটা স্পর্শক, এই স্পর্শকটা হচ্ছে তো এই বিন্দুতে লাগে, বি বিন্দু। আবার এখান থেকে তো আরেকটা স্পর্শক, ওইটা তো হচ্ছে তো এই বিন্দুতে। ঠিক আছে? তো আমাদের কি দেখা লাগবে? আমাদের দেখা লাগবে হচ্ছে যে পি এ ইকুয়াল টু হচ্ছে তো পি জি দেখা। ঠিক আছে? তো এই বৃত্তের একটা কেন্দ্র আছে ও, অঙ্কনে কি করছো? অঙ্কন হচ্ছে জাস্ট পি আর ও কানেক্ট করে দিছি, পি আর ও কানেক্ট করে দিছি, ও বি কানেক্ট করছে, আর হচ্ছে ও এ কানেক্ট। এখন দেখ এই দুইটা এই দুইটা দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজই সর্বসম দেখাইতে পারি, তাহলে হচ্ছে তোর পি আর পি বি। তো কেমনে দেখো? এই যে এইটা পি ও এ, পি এ ও, পি এ ও যেহেতু হচ্ছে তো লম্ব, তাহলে এই যে একটু আগের সমীকরণে আমরা বললাম যে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, যেহেতু এটাও লম্ব তার মানে এটাও লম্ব, কারণ সেম জিনিস, স্পর্শক স্পর্শ স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং এই দুইটা কোণই হচ্ছে, এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তার মধ্যে হচ্ছে তোর এই দুইটা বাহু সমান, ও এ ইকুয়াল টু হচ্ছে তোর ও বি, কারণ একই একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ, আবার হচ্ছে তোর সমকোণী ত্রিভুজ, সুতরাং হচ্ছে তোর মানে অতিভুজ প্রিয়, যে প্রিয় হচ্ছে তো দুইটারই কমন, কমন ইয়া সাধারণ বাহু, তার মানে অতিভুজও সমান। তো অতিভুজ সমান পাইছি, আর হচ্ছে একটা বাহু সমান পাইছি সমকোণী ত্রিভুজে, তার মানে দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। সুতরাং হচ্ছে তোর পিবি ইকুয়াল টু পি এ। ঠিক আছে? এই যে দেখ, মানে পিও পি ও হচ্ছে তোর সমকোণ, তো পি বি ও হচ্ছে তোর সমকোণ, সুতরাং দুইটি সমকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে অতিভুজ পিও সাধারণ বাহু, আর তারপর ও এ ইকুয়াল টু ও বি একই বৃত্তে ব্যস্ত, সুতরাং সর্বসম, সুতরাং পি এ কিন্তু বি। ঠিক আছে?
27 নম্বর উপপাদ্যটি আমরা এখন 27 নম্বর উপপাদ্যটি বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমান। দুইটা বৃত্ত, একটা বৃত্ত আরেকটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সঙ্গে। এই যে স্পর্শ বিন্দুটা আছে আর হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, এই তিনটা হচ্ছে তোর সমরেখা হয়। অর্থাৎ আমাদের দেখা লাগবে যে এ আর এইটারে যদি আমরা ও ধরি, এ ও বি ইকুয়াল টু দুই সমকোণ দেখা লাগবে। যদি এ ও বি দুই সমকোণ দেখায় তাহলে হচ্ছে তোর এ ও বি একটা সরলরেখা। তো তাহলে দেখ এই যে এইখানে আমরা কি করব, স্পর্শক আঁকবো। কি কি স্পর্শক আঁকলাম একটা, ঠিক আছে। পি কিউ স্পর্শকের মানে এটা একটা সাধারণ স্পর্শক না এই দুইটা ত্রিভুজেরই। তো এই সাধারণ স্পর্শকে ও বিন্দু আছে একটা, ও বিন্দু আর ও বি আর ও এ হচ্ছে যোগ। এটা হচ্ছে আমাদের অঙ্কনে লেখা লাগবে, ও এ আর ও বি যোগ করে, ঠিক আছে। তো তো প্রমাণ করব আমরা কি যে এ ও বি দুই সমকোণ। তো এখন দেখ এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা, এই বৃত্তে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি ও কিউ হচ্ছে তোর স্পর্শ। সুতরাং হচ্ছে তোর আমরা লিখতে পারি না যে কোণ পি ও এ ইকুয়াল টু হচ্ছে তোর এক সমকোণ, এক সমকোণ। কিসের জন্য? কারণ ওই যে আমরা আগের উপপাদ্যে পড়ে আসছি যে হচ্ছে তোর আগের উপপাদ্য একেবারে এটা, এখানে আমরা দেখে আসছি যে সিটি লম্ব হচ্ছে তোর ওপি এর উপর, যেহেতু লম্ব তার মানে এটা হচ্ছে তোর ও পি পি হচ্ছে তোর। সেম ভাবে হচ্ছে তোর এখানে ওই যে পি ও এ এটা হচ্ছে তোর, আবার সেম ভাবে হচ্ছে তোর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য সেম এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট, তারপর হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য দেখতো এই যে সেম জিনিস পাই না, পি ও বি, পি ও বি ইকুয়াল টু তোর সমকোণ, ঠিক আছে। তো এখন দেখ দুইটা যদি যোগ করি তাহলে কি হয়, পি ও এ প্লাস কোণ পি ও বি ইকুয়াল টু হচ্ছে তোর দুইটা যোগ করছে এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ। তারপর আবার পি ও এ আর পি ও বি এই দুইটা যদি যোগ করো তাহলে তোর এ ও বি পাওয়া যায়। সুতরাং এ ও বি ইকুয়াল টু দুই সমকোণ। আর যেহেতু এ ও বি কিন্তু দুই সমকোণ তার মানে এ ও বি একটা সরল, অর্থাৎ এ ও বি একটি সরল কোণ। মানে সরল কোণ মানে হচ্ছে তো একই রেখায় সমরেখা, তার মানে একই মানে এ ও আর বি এই বিন্দুটা হচ্ছে তো সমর একই রেখার উপর, ঠিক আছে। তো শেষ আমাদের হচ্ছে তো এই চ্যাপ্টারের উপপাদ্য তারা সম্পাদ্য সম্পাদ্য গুলা জাস্ট করে রাখো, মুখস্থ করবি আর হচ্ছে দুই সাথে আঁকার তাহলে ওকে।